মুসলমান যদি জাত হবে তাহলে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো কেন? মুসলমানই যদি জাত হবে তাহলে সৌদি আরব, ইউএই, এমিরেটস এসব থাকবে কেন? সব একটা জায়গায় থাকতে হয় না। আর হিন্দু যদি জাত হবে তাহলে নেপালের হিন্দু আর ভারতবর্ষের হিন্দুর মধ্যে সীমা রেখা এলো কোত্থেকে? সুতরাং জাত বলতে কোনো ধর্ম বোঝায় না। আমিও বলি দুটো পক্ষ আছে ভারতবর্ষের বুকে, দুটো পক্ষ, পশ্চিমবঙ্গের বুকে দুটো পক্ষ। একটা পক্ষ হচ্ছে নিপীড়িত, বঞ্চিত, অসহায় মানুষের প্রতিনিধিত্বকারী বাম এবং ধর্মনিরপেক্ষ শক্তি। আরেকটা পক্ষ হচ্ছে দুর্নীতিবাজ, মানুষের অধিকার কেড়ে নেওয়ার দুটি রাজনৈতিক দল একই জামার মোড়কে। এটা বুঝতে অনেকের হয়তো খানিকটা অসুবিধা হবে যে আমি কেন মমতা এবং মোদীকে এক কথা বলি। সেখানে দেখবেন আমি একটা কথা বলি যে ত্রিকোণ প্রেম, মোদী ভাই, মোটা ভাই, দিদি ভাই, এই ত্রিকোণ প্রেমের গোপন রহস্যটা তৃণমূল এবং বিজেপি রাজ্য স্তরের নেতারা কেউ জানেন না, বোঝেন না। একটু অসুস্থ বোধ করছিলাম, কিন্তু আপনাদের জমায়েত দেখে আমার তো অসুস্থতা পালিয়ে গেল, আমি একটু বেশ চাঙা হয়ে গেলাম। আপনারা সকলেই মোটামুটি খোঁজ খবর রাখেন, টেলিভিশন দেখেন, খবরের কাগজ পড়েন। টেলিভিশন, খবরের কাগজে যা পড়েন সবটাই হচ্ছে কিন্তু দুর্নীতিগ্রস্ত ধনীদের কথা, আম জনতার কথা আপনারা পড়েন না। ভারতবর্ষের বুকে শতকরা 90% মাধ্যম, প্রচার মাধ্যম, ইলেকট্রনিক বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, তা নিয়ন্ত্রণ করছে ভারতবর্ষের ধনতন্ত্রের যারা প্রহরাদার মালিক তারা। আপনারা কেউ কি জানেন বা কোনো খবরের কাগজে পড়েছেন যে গত এক বছরে পৃথিবীতে যে বিলিয়নারদের যে লিস্ট আছে, বিলিয়নার কত কোটি কত কত কোটি টাকা, সেটা ক্লাস 7, 8, 9, 10 ছেলেরা আমাদের তাদের পরীক্ষার জন্য শূন্য শূন্য লিখতে বলি, ক্লান্ত হয়ে যাবেন। সেই বিলিয়নার লিস্টে ভারতবর্ষ থেকে আরো 35 জন অতিরিক্ত যুক্ত হয়েছে। 165 ছিল, 35 যুক্ত 200 জন বিলিয়নিয়ার পৃথিবীর ধনীতম ব্যক্তিদের মধ্যে ভারতবর্ষে আছে। এই খবরটা জানতেন কেউ? জানতেন না। কারণ এই খবর নিয়ে সন্ধ্যাবেলায় বিতর্ক হবে না, 1 ঘন্টা 2 ঘন্টার বিতর্ক হবে না, অশ্রাব্য চিৎকার, অসভ্যতা বিতর্ক তো হয় না, হবে না। এবং তার মধ্যে দিয়ে এটা বোঝানোর চেষ্টা হবে না যে দুটো পক্ষ আছে, একটা পক্ষ মোদী এবং আরেকটা পক্ষে তারই দিদি, কিন্তু দেখানো হবে দুটো পক্ষ আছে। আমিও বলি দুটো পক্ষ আছে ভারতবর্ষের বুকে, দুটো পক্ষ, পশ্চিমবঙ্গের বুকে দুটো পক্ষ। একটা পক্ষ হচ্ছে নিপীড়িত, বঞ্চিত, অসহায় মানুষের প্রতিনিধিত্বকারী বাম এবং ধর্মনিরপেক্ষ শক্তি। আরেকটা পক্ষ হচ্ছে দুর্নীতিবাজ, মানুষের অধিকার কেড়ে নেওয়ার দুটি রাজনৈতিক দল একই জামার মোড়কে। এটা বুঝতে অনেকের হয়তো খানিকটা অসুবিধা হবে যে আমি কেন মমতা এবং মোদীকে এক কথা বলি। এবং আপনারা যারা অনেকে আমার ওই বিভিন্ন সময় আবার ওই সমস্ত মিডিয়া আমার কিছু কমেন্ট টমেন্ট নিয়ে নেয়, সেটা হয়তো আইনজীবী বলেই ভয় নেয়, আর কোনো কারণ নেই। সেখানে দেখবেন আমি একটা কথা বলি যে ত্রিকোণ প্রেম, মোদী ভাই, মোটা ভাই, দিদি ভাই, এই ত্রিকোণ প্রেমের গোপন রহস্যটা তৃণমূল এবং বিজেপি রাজ্য স্তরের নেতারা কেউ জানেন না, বোঝেন না। এই ত্রিকোণ প্রেমটা কি? ত্রিকোণ প্রেমটা হচ্ছে না, আমার কোন আপত্তি নেই, ওরা চিৎকার করতে পারেন। ত্রিকোণ প্রেমের রহস্যটা হচ্ছে ভারতবর্ষ যখন বিভাজিত হয় তখন বিভাজনের তত্ত্ব তৈরি করেছিলেন দুটি দল, একদিকে হিন্দু মহাসভার সাভারকরের নেতৃত্বে, আরেকদিকে মুসলিম লীগ সৈয়দ আলীর নেতৃত্বে। তারা বলতে শুরু করলেন যে হিন্দু এবং মুসলমান দুটো নাকি জাত। এ তত্ত্ব কোথাও শুনিনি। মুসলমান যদি জাত হবে তাহলে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো কেন?
মুসলমানে যদি জাত হবে তাহলে সৌদি আরব, ইউএই, এমিরেটস এসব থাকবে কেন? সব একটা জায়গায় থাকতে পারত, হয় না। আর হিন্দু যদি জাত হবে তাহলে নেপালের হিন্দু আর ভারতবর্ষের হিন্দুর মধ্যে সীমা রেখা এলো কোত্থেকে? সুতরাং জাত বলতে কোনো ধর্ম বোঝায় না। কিন্তু ওরা এইটা বুঝেই ভারতবর্ষ ভাগ করলেন, পেছন থেকে ব্রিটিশরা মদত দিলেন। কেন ব্রিটিশরা মদত দিলেন? যে ভারতবর্ষের মানুষ যদি এই ব্রিটিশ পুঁজির বিরুদ্ধে যে লড়াইটা করেছিল, সেই লড়াইটা যদি সর্বাঙ্গীন রূপ পায় তাহলে পুঁজিবাদের বড় অসুবিধা হবে। সেই জন্য দেশ বিভাজিত হলো। সে কথা আপাতত আমরা মাথায় নাই রাখলাম। দেশ বিভাজনের নেতৃত্ব দিল আরএসএস। এবং স্বাধীন ভারতবর্ষে প্রথম শহীদের নাম কি কেউ বলতে পারবেন? নিশ্চয়ই পারবেন, সবাই জানেন। স্বাধীন ভারতবর্ষে প্রথম শহীদ হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। হিন্দু, মনে প্রাণে হিন্দু, যার দিন শুরু হতো রাম নাম করে, যার দিন সমাপন হতো রাম নাম করে। তাকে প্রার্থনা সভায় গুলি করলেন কারা? কমিউনিস্টরা না, না বামপন্থীরা না। তাকে গুলি করে হত্যা করলেন নাথুরাম গডসে নামে এক ভদ্রলোক। তিনি আরএসএস এবং হিন্দু মহাসভার প্রতিনিধি। তিনি কেন খুন করলেন মোহনদাস করমচাঁদ গান্ধীকে? তিনি তার রক্ষার্থে যে বক্তব্য রেখেছিলেন আদালতে, সেটা বলুন। এই কথাটা সাধারণভাবে আমাদের সর্বত্র বোঝানো হয় না, শোনানো হয় না। যারা একটু গবেষণা করেন, পড়াশোনা করেন, নিশ্চয়ই জানেন। আমি ক্ষুদ্রভাবে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। নাথুরাম গডসে বললেন, আমি মহাত্মা গান্ধী নয়, আমি মোহনদাস করমচাঁদ গান্ধীকে তার মুসলমান প্রীতির জন্য খুন করিনি। আমি তাকে খুন করেছি তার কারণ আমি হচ্ছি চিত পাবন ব্রাহ্মণ। মহারাষ্ট্রে চিত পাবন ব্রাহ্মণ উচ্চ ব্রাহ্মণ, ওই আমার মতো যারা ভট্টাচার্য ইত্যাদি উচ্চ ব্রাহ্মণ আর কি। আমি তাকে খুন করেছি এই জন্যেই যে তিনি রাজনীতির ময়দানে যারা অন্তজ, যারা অস্পৃশ্য, তাদেরও অন্তর্ভুক্ত করছিলেন হরিজন নাম দিয়ে। এই ব্রাহ্মণত্বের অপমানকে আমি সহ্য করতে পারিনি, তাই মহাত্মা গান্ধীকে খুন করেছি। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।